এশিয়া কাপে টিকে থাকার ডু অর ডাই ম্যাচে কাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সুপার 4 নিশ্চিতে জিততে হবে বড় ব্যবধানে। রাতে লিটনদের অনুশীলন। আগস্ট পরবর্তী ইয়ের মধ্যে আমরা কিন্তু বোর্ডটাকে ভাঙতে পারিনি ঠিকমতো, সেটারই অ্যাকচুয়ালি ফল আমরা এখন ভোগ করতেছি। বিসিবি নির্বাচনে কাউন্সিলর বাছাইয়ে সরকারি হস্তক্ষেপের অভিযোগ। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সন্দিহান ক্লাব সংগঠকরা। তৃতীয় বিভাগের 14 ক্লাব নিয়ে দোটানা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজন আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতে ক্রিকেট প্রসঙ্গ। শ্রীলঙ্কার কাছে হারে কঠিন হয়ে পড়েছে এশিয়া কাপে বাংলাদেশের সুপার 4-এর সমীকরণ। নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষ 2-এ ওঠার দৌড়ে এগিয়ে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। কাল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আফগানরা। সে ম্যাচে বড় ব্যবধানে জিততে না পারলে সেমির আশা শেষ হয়ে যাবে বাংলাদেশের। এছাড়াও আরও কিছু যদি কিন্তুর ওপর ঝুলছে টাইগারদের ভাগ্য। এশিয়া কাপে লিটনদের সুপার 4-এর সমীকরণের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গ্রুপে এখন পর্যন্ত শীর্ষে থাকা আফগানিস্তান ম্যাচ খেলেছে মোট একটি। হংকংয়ের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে 94 রানের দাপুটে জয়ে তাদের পয়েন্ট 2। নেট রান রেট 4.700। বাংলাদেশকে 6 উইকেটে হারানো শ্রীলঙ্কা আছে 2 নম্বরে। তাদের নেট রান রেট 2.595। দুদলই বাংলাদেশের চেয়ে নেট রান রেটে বেশ এগিয়ে আছে। 3-এ থাকা বাংলাদেশের সংগ্রহ 2 পয়েন্ট। নেট রান রেট -0.650। দ্বিতীয় রাউন্ডে যেতে চাইলে বন্ধুর পথ পাড়ি দিতে হবে টাইগারদের। বাংলাদেশের পরের ম্যাচ আগামী 16 সেপ্টেম্বর। প্রতিপক্ষ আফগানিস্তান। এ ম্যাচে রশিদ খানদের বিপক্ষে বড় জয়ের বিকল্প নেই লিটনদের। সেই সঙ্গে প্রার্থনা করতে হবে শ্রীলঙ্কাও যেন আফগানিস্তানের বিপক্ষে জিতে যায়। তখন আফগানরা খেলা শেষ করবে মাত্র 2 পয়েন্ট নিয়ে। 4 পয়েন্ট পাওয়া বাংলাদেশ এবং 6 পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কা তখন কাটবে সুপার 4-এর টিকিট। আফগানদের কাছে হেরে গেলে বাংলাদেশের সুপার 4-এর আশা প্রায় শেষই হয়ে যাবে বলা চলে। তবে যদি 15 সেপ্টেম্বরের ম্যাচে হংকং শ্রীলঙ্কাকে হারানোর মতো কঠিন কাজটা করে ফেলে এবং আফগানিস্তানও শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তখন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার পয়েন্ট হবে সমান 2। এরপর নেট রান রেটে এগিয়ে থাকা দল যাবে সুপার 4-এ। তবে সে পথে আছে নানা অনিশ্চয়তা। পারভিন আক্তার, সময় সংবাদ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সন্ধ্যায় অনুশীলন করার কথা রয়েছে বাংলাদেশ দলের। এই মুহূর্তে আবুধাবিতে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাঠ থেকে কিছুটা দূরে টিম হোটেলের কিছুটা কাছে ডাউনটাউনে, এবং এখানে আসলে বাংলাদেশ দল আজকে শেষবারের মতন অনুশীলন করবে। শেষবার হয়তো এই গোটা এশিয়া কাপকে রেখেও শেষবার হতে পারে। যদি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিততে না পারে তাহলে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের জন্য আর অপেক্ষা করার কিছু নেই। তার আগেই বাংলাদেশের বিদায় ঘণ্টা নিশ্চিত হয়ে যাবে। বাংলাদেশ দল গ্রুপ পর্ব থেকে বাদ পড়বে। তবে বাংলাদেশ দল যদি সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আফগানিস্তানকে হারিয়েও দেখাতে পারে, তবে সেখানেও আসলে নিশ্চয়তা নেই সুপার 4-এ। যেমনটা সমীকরণ জানেন, আফগানিস্তানের নেট রান রেট বেশি হওয়ার কারণে বাংলাদেশ দলের তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে। সেক্ষেত্রে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয় তখনই শুধুমাত্র বাংলাদেশ দল সুপার 4-এর টিকিট পাবে। এবং এই ধরনের একটা সমীকরণ যখন আপনার অন্যান্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে, সেই সমীকরণ কিন্তু প্লেয়ারদেরও মানসিকভাবে অনেকটাই ডাউন করে দেয়, মোরালি ডাউন করে দেয়। সম্ভবত সেই প্রভাবটাও ম্যাচে পড়বে এবং সেসব ঝেড়ে ফেলতে বাংলাদেশ দল আবুধাবি শেষবারের মতন, অর্থাৎ যে ম্যাচ ভেন্যু সেই ম্যাচ ভেন্যুতে কিন্তু বাংলাদেশ দল আরও একবার অনুশীলন করতে যাচ্ছে। এবং আজকে বাংলাদেশ সময় 8টা থেকে শুরু করে 3 ঘন্টার অনুশীলন সেশন নির্ধারিত করা হয়েছে। তাদের অনুশীলন শেষ হবে বাংলাদেশ সময় রাত 11টায়। তার আগে অর্থাৎ 5:45-এ, স্থানীয় সময় 5:45-এ, যেটা বাংলাদেশ সময় 7:45, তখন একটা সংবাদ সম্মেলন রাখা হয়েছে যেখানে ক্রিকেটাররা জানাবেন আফগানিস্তান ম্যাচকে রেখে তাদের পরিকল্পনা কি হবে, তাদের কৌশল কি হবে এবং তাদের বর্তমান পরিস্থিতি কি। এবং যদি বলতে চাই যে বাংলাদেশ দল এই ম্যাচে, অর্থাৎ যেহেতু ডু অর ডাই ম্যাচ, সেক্ষেত্রে হয়তো কিছু পরিবর্তন আনতে পারে তাওহিদ হৃদয়, যিনি শেষ 10 ম্যাচে একদম 100-র মতো মাত্র স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, যার ফর্ম একটা সাম্প্রতিক সময় ধরেই একটা বাজে সময়ের ভিতর থেকে যাচ্ছেন। তবুও টিম ম্যানেজমেন্ট হয়তো তাকে নামের ভারে খেলিয়ে যাচ্ছে। সেই তাওহিদ হৃদয় অবশেষে বাদ পড়তে পারে। টিম ম্যানেজমেন্ট হয়তো কিছুটা হলেও সাহসী সিদ্ধান্ত নেবেন। সেক্ষেত্রে সাইফ হাসানকে নাম্বার 4-এ খেলানো হতে পারে। সাইফ হাসান এক কিংবা 2 ওভার বোলিংও করে দিতে পারবে।
নেদারল্যান্ডসের বিপক্ষে যে ম্যাচে তিনি সুযোগ পেয়েছিলেন সেখানে ভালো করেছেন। এর আগে গ্লোবাল টি-20 তিনি ভালো করেছেন, যদিও বা শেষ পর্যন্ত তাওহিদ হৃদয়ের নামের ভারের কাছে আসলে সাইফ হাসানকে তেমনটা সুযোগ দেওয়া হয়নি। তাছাড়া রিশাদ হোসেনকে নিয়েও বাংলাদেশ দল ভাবতে পারে, কারণ রিশাদ হোসেনের যে সাম্প্রতিক ফর্ম, সবশেষ শ্রীলঙ্কা ম্যাচেও তিনি তেমন কিছুই করতে পারেননি। তার বলের টার্ন কিংবা সেই গুগলি কিছুই দেখা যাচ্ছে না আগের মতন। হয়তো সে নিজেও একটা চাপে আছে, তার সেই বোলিং ছন্দ না থাকার কারণে হয়তো রিশাদ হোসেনকেও বাদ দিয়ে নাসুম আহমেদকে এই ম্যাচে বাজিয়ে দেখা যেতে পারে। তাছাড়া শরীফুলকে বাদ দিয়ে আবারও তাসকিন আহমেদ একাদশে ফিরবেন। আমার কাছে যতটুকু মনে হয় এটাই হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ আফগানিস্তানের বিপক্ষে। এখান থেকে এখন পর্যন্ত বাংলাদেশ দল নিয়ে এই ছিল সবশেষ। আমাদের সঙ্গে আবুধাবি থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাব্বির মিথুন। এদিকে পেহেলগাম হামলার প্রতিবাদ এবং শহীদ পরিবারের প্রতি সমর্থন জানাতেই পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারত। ক্রিকেটীয় চেতনার চেয়েও দেশাত্মবোধকে এগিয়ে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। এদিকে এ ঘটনায় প্রেজেন্টেশন অনুষ্ঠান বয়কট করেন সালমান আঘা। ক্রিকেটারদের এ দ্বন্দ্ব ছড়িয়েছে মাঠের বাইরেও। নিজ নিজ দেশের পক্ষে দাঁড়িয়েছেন সমর্থকরা। এটা কেবলই একটা ক্রিকেট ম্যাচ, অন্য ম্যাচের চেয়ে আলাদা কিছু নয়। ভারত পাকিস্তান ম্যাচের আগে এভাবেই নিজেদের চাপমুক্ত রাখার চেষ্টা করে যান দু দলের ক্রিকেটাররা। এবারও ব্যতিক্রম হয়নি, কিন্তু দুবাইয়ে রোববার রাতটা ছিল ভিন্ন। এশিয়া কাপের রীতিমতো যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন ভারতীয়রা। পেহেলগাম হামলার প্রতিবাদে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলার আহ্বান ছিল ভারতের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে, কিন্তু আইসিসি এবং এসিসি ইভেন্টে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা বিসিসিআই এর। এতেই বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল পেহেলগাম হামলায় শহীদ পরিবারের সদস্যরা। এই মানুষগুলোর কথা ভেবেই অভিনব এক প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। ম্যাচ খেললেও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ন্যূনতম সৌজন্যতাবোধ দেখায়নি শুভমান গিল, সূর্যকুমাররা। টস কিংবা ম্যাচ কখনোই কথা বলতে দেখা যায়নি দুই দলের ক্রিকেটারদের। আর শেষ পর্যন্ত ম্যাচ শেষে হাত না মিলিয়ে চলে যাওয়াটা তো ছাড়িয়ে গেছে সভ্যতা ভব্যতার সব মাপকাঠিকেই। যদিও দেশাত্মবোধ ছুঁড়ে ফেলে ভদ্রতার এই মুখোশ পড়তে রাজি নন বলে জানিয়ে দিয়েছেন ইন্ডিয়ান ক্যাপ্টেন। Few things in life are ahead of sportsman spirit also. বোর্ড এবং সরকার মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা এখানে শুধুই খেলতে এসেছিলাম, তাই অন্য কোনোভাবে তাদের সঙ্গে সৌজন্যতা দেখানোর প্রয়োজন বোধ করিনি। জীবনের কিছু মুহূর্ত খেলার চেতনার চেয়ে অনেক বড়। With their families also. এদিকে এই ঘটনায় চরম ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রেজেন্টেশন অনুষ্ঠানে ভারতীয় কমেন্টেটর থাকায় সেখানে আসেননি অধিনায়ক সালমান আগা। আনুষ্ঠানিকভাবে ম্যাচ রেফারির কাছে ভারতের বিরুদ্ধে অভিযোগ করেছেন দলীয় ম্যানেজার নাভিদ আকরাম। ক্রিকেটারদের মাঠের লড়াই ছড়িয়েছে সমর্থকদের মাঝেও। ম্যাচ জয় এবং ক্রিকেটারদের কার্যকলাপে বেশ উচ্ছ্বসিত ছিলেন ভারতীয়রা। আমরা চেয়েছিলাম এই ম্যাচটা বয়কট করতে, কিন্তু বোর্ড আমাদের কথা শুনেনি। তবে আজ যা হলো তাতে আমরা মহা আনন্দিত। পাকিস্তানিদের এভাবেই জবাব দিতে হবে। তবে রাজনীতিকে ক্রিকেট মাঠে আনতে চাননি পাকিস্তানিরা। তারা সীমাবদ্ধ ছিলেন খেলার মাঝেই। নিজেদের বাজে হারের জন্য পিসিবির ভুল পরিকল্পনাকেই দুষলেন সমর্থকরা। আমরা ভারতের বিপক্ষে খেললে এখন আর জয়ের আশা করি না, কারণ জানি ছেলেরা এটা পারবে না। আমরা সবার সঙ্গে পারি আর ভারতের কাছে হারি। আমাদের এই দলটায় অভিজ্ঞ কেউ নেই। পিসিবি ঠিক কি পরিকল্পনা করছে আমরা জানি না। আমাদের ক্রিকেট ভবিষ্যৎ অন্ধকার। যুদ্ধ ভাব সব সময়ই ছিল ভারত পাকিস্তানে, কিন্তু মাঠে হাত না মিলিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী 22 গজে যে আবহ তৈরি করলো, এই রেশ এখন টানতে হবে দীর্ঘদিন। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। বিসিবি নির্বাচনে বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা ক্যাটাগরিতে কাউন্সিলর বাছাইয়ে অনিয়মের গুরুতর অভিযোগ তুলেছেন সংগঠকরা। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়েও সন্দিহান তারা। এদিকে শোনা যাচ্ছে ঢাকা তৃতীয় বিভাগ লিগে প্রমোশনের প্রক্রিয়ায় দুর্নীতির দায়ে 14 ক্লাবকে নিষিদ্ধ করা হতে পারে। সংগঠকদের মতে এই মুহূর্তে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিলে জটিল হবে পরিস্থিতি। এমনকি নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্নের সুযোগ থাকবে। ক্রিকেট বোর্ড নির্বাচনের রং বদলে যাচ্ছে প্রতিনিয়ত। কদিন আগেও তামিমের সভাপতি হওয়াটা সময়ের ব্যাপার মনে হচ্ছিল। মূলত বিএনপি থেকে সমর্থন আর ক্লাব পাড়ায় বন্দোবস্তের কারণেই তামিমকে নিয়ে এমন ভাবনা ছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রিয় পাত্র বুলবুলের পায়ের নিচের মাটি শক্ত হয়েছে ধীরে ধীরে। বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থাগুলোর অ্যাডহক কমিটি গঠনের মধ্য দিয়ে সেখান থেকেও ভোট নিশ্চিত হয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে। এই ক্যাটাগরিতে কাউন্সিলর বাছাইয়ের ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপের গুরুতর অভিযোগ তুলেছেন সংগঠকরা। সন্দেহ আছে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে। এখন যে বোর্ডের প্রেসিডেন্ট আছে তার কাছে ইজি টু গেট এনি পেপার ফ্রম দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বাট আমি আর বা অন্য কেউ কি পারবো? 5ই আগস্ট পরবর্তী ইয়ের মধ্যে আমরা কিন্তু বোর্ডটাকে ভাঙতে পারিনি ঠিক মতো। সেটারই অ্যাকচুয়ালি ফল আমরা এখন ভোগ করতেছি। আপনাকে ফার্স্ট কাউন্সিলর হতে হবে, কাউন্সিলর হওয়ার পরে ডাইরেক্টর হতে হবে, দেন সভাপতি। এই প্রতিযোগিতাটাকে এন্ড হবে সুস্থভাবে, অসুস্থভাবে যাতে এন্ড না হয়। ইতিমধ্যে অনেক জায়গায় শুনেছি যে বিভিন্ন ডিস্ট্রিক্ট ডিভিশনে সরকারিভাবে কিছু নির্দেশনা যাচ্ছে, যেটা আমাদের কাম্য ছিল না। আমরা চেয়েছিলাম যে একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন। 171 কাউন্সিলরের 76 জন আর 25 পরিচালকের 12 জন ঢাকার ক্লাব থেকে আসেন। এরপর পরিচালকরা বাছাই করেন সভাপতি। তাই ভোটের ময়দানে ঢাকার ক্লাবগুলোর বিরাট ভূমিকা। শোনা যাচ্ছে তৃতীয় বিভাগে 14 ক্লাবের প্রমোশনের প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তুলেছে দুদক। তাই ওই ক্লাবগুলোকে নাকি নিষিদ্ধ করা হতে পারে। আর তা হলে ভোটের সমীকরণে আসবে বড় সড় পরিবর্তন। যদি এমন হতো যে তাদের আইনগত কোনো ত্রুটি আছে বা কোনো প্রবলেম আছে, সেই ক্ষেত্রে তো লিগেই খেলতে পারতো না। যেহেতু লিগে খেলেছে এবং খেলে আসছে অনেক বছর যাবৎ, সুতরাং এটা যদি কোনো প্রবলেম থাকতো তাহলে এটা সম্ভব ছিল না। এখানে ব্যান করার এটা প্রবলেম ক্রিয়েট করবে, আমার মনে হয় প্রবলেম সলভ করতে পারবে না। ব্যানটা করলে হয়তো ইলেকশন বন্ধ হয়ে যেতে পারে। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও জানা গেছে বিসিবি নির্বাচনের তফসিল। ভোটারদের খসড়া তালিকা দেয়া হবে 20 সেপ্টেম্বর আর চূড়ান্ত তালিকা 21 তারিখ। মনোনয়নপত্র সংগ্রহ 22 ও 23 আর জমার তারিখ 25 সেপ্টেম্বর। এরপর যাচাই বাছাই, আপিল, প্রত্যাহার শেষে 4 অক্টোবর হবে ভোট। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ এশিয়ায় নারী ও বয়সভিত্তিক ফুটবলে উন্নয়ন করা ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং। ফিফা এবং এফসির অ্যাফিলিয়েশন পাওয়ার পর সেই প্রতিবন্ধকতা কেটে গেছে, যার ফলে সাফ আজকের অবস্থানে দাঁড়িয়েছে। এমন মন্তব্য করেছেন দক্ষিণ এশিয়া ফুটবলের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল। আগামী দিনে এসব জায়গায় আরও বেশি ফোকাস করা হবে বলেও নিশ্চিত করেছে সাফ। দক্ষিণ এশিয়ার নারী ফুটবল উন্নয়নে যুগান্তকারী ভূমিকা সাফের। শুধুমাত্র বাংলাদেশকে দিয়েই দেয়া যেতে পারে এই উদাহরণ। একটা সময় ভারতের তুলনায় নেপাল এবং বাংলাদেশের মতো দলগুলো ছিল বেশ পেছনে। সম্প্রতি ঘুচে গেছে এই ব্যবধান। এগিয়ে যাওয়ার দৌড়ে মালদ্বীপ, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা কিছুটা পেছনে থাকলেও সম্প্রতি দূরত্ব কমিয়েছে তারাও। আর্থিক সংকটের জন্য সাফ রিজিয়নে প্রত্যাশিত জায়গায় পৌঁছতে পারেনি নারী ফুটবল। অনেক ক্ষেত্রেই পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো আগ্রহ দেখায় না এই সেক্টরে বিনিয়োগ করতে। তবে সাফের ফোকাস এই জায়গাতেই বেশি। জাতীয় দল সহ বিভিন্ন বয়স ভিত্তিক পর্যায়ে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করায় আগ্রহ বাড়ছে সদস্য দেশগুলোর মাঝেও। যতটুকু আমরা মেল ফুটবলটাকে কি প্রায়োরিটি করি, এর থেকে বেশি আই থিঙ্ক উই ফোকাস অন উইমেন্স ফুটবল, বিকজ উই ওয়ান্ট মোর অ্যান্ড মোর ওমেন টু পার্টিসিপেট ইন ফুটবল, মোর and more women to come in football. So আমাদের দেখা যাচ্ছে বছরে 3-4টা ইউ টুর্নামেন্ট হচ্ছে। উই হ্যাভ উমেন্স চ্যাম্পিয়নশিপ, অ্যান্ড অ্যাজ আই সেড দ্যাট প্রত্যেকটা উমেন চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের অ্যাকোমোডেশন, ফ্লাইট, ভিসা উই আর টেকিং কেয়ার। ফিফা এএফসির অ্যাফিলিয়েশনের জন্যই গতি আসে সাফের কার্যক্রমে। সম্প্রতি কাজের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন। চলতি বছরের শেষ নাগাদ মাঠে গড়াবে নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ। বর্তমানে বছরে 5টি টুর্নামেন্ট করা সাফের লক্ষ্য সামনের বছর থেকে এই সংখ্যাটা 11তে উন্নীত করার। শুরুতে আমরা শুধু সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করতাম। 2 বছরে একবার। নারী ফুটবল কিংবা বয়স ভিত্তিক টুর্নামেন্ট তখন জনপ্রিয় ছিল না। 2015-16 দিকে আমরা ফিফা এএফসির অ্যাফিলিয়েশনের জন্য চেষ্টা করি। সেটা হয়ে যাওয়ার পর ফিফা এএফসির ডেভেলপমেন্ট ফান্ড পাই। আমাদের সঙ্গে সরাসরি ফিফার কোনো কানেকশন নেই। এএফসির মাধ্যমে আমরা ফিফার সুযোগ সুবিধা পাই। তারপর থেকেই আমরা আসলে সব দিকে ফোকাস করতে পেরেছি এবং যে উদ্দেশ্য নিয়ে সাফ প্রতিষ্ঠা হয়েছে তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। তবে আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছুটা বিপাকে সাফ, বিশেষ করে ভারত পাকিস্তান দ্বন্দ্ব। এটা না থাকলে সাউথ এশিয়ান ফুটবল আরও এগিয়ে নেওয়া সম্ভব হতো বলে মনে করেন সাফ সাধারণ সম্পাদক। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এফসি নারী চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফায়ারে খেলার যোগ্যতা অর্জন করার লক্ষ্যে নারী লিগকে একটি কাঠামোর মধ্যে আনতে চায় ফেডারেশন। অন্তত 6 দল নিয়ে 3 মাসের লিগ আয়োজনের পরিকল্পনা বাফুফের। এদিকে নভেম্বর উইন্ডোতে আজারবাইজানের সঙ্গে হোম ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রতিটি খেলা যেন ন্যূনতম 4টি ক্যামেরার প্রোডাকশন হয়, ন্যূনতম, কিছু কিছু যত 7-8 ক্যামেরা হবে, বাট প্রত্যেকটা খেলায় যেন প্রোডাকশন হয় সেই ব্যবস্থা নিচ্ছি ইনশাল্লাহ আমরা এবার এই মৌসুমে সেটা আমরা ইনশিওর করব। এবং একই সাথে
একাধিক প্ল্যাটফর্মে যেন খেলাটা দেখানো যায়, অর্থাৎ একটি টিভি, একটি ওটিটি এবং প্রবাবলি একটা ইউটিউব চ্যানেল। দেশের ঘরোয়া ফুটবল লিগকে আকর্ষণীয় করতে কিছুদিন আগেই বেশ কিছু পরিকল্পনার কথা জানান বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। এবার ঘরোয়া নারী লিগকেও নতুন মাত্রা দিতে চায় ফেডারেশন। আগামী বছরের নারী এশিয়ান কাপের কথা মাথায় রেখে ডিসেম্বরে আয়োজিত হতে যাওয়া নারী লিগকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাফুফে। বিগত দিনে নারীদের ঘরোয়া লিগের মান নিয়ে হয়েছে নানা আলোচনা সমালোচনা, তাই এই লিগকে একটি কাঠামোর মধ্যে আনতে চায় বাফুফে। অন্তত 6 দল নিয়ে 3 মাসের লিগ আয়োজন করার পরিকল্পনা আছে ফেডারেশনের। ন্যূনতম 6টি দল চান, বিকজ 2 রাউন্ড হতে হবে এবং 6টি দল হতে হবে, বিকজ 10টি খেলা না খেললে আপনি এএফসি চ্যাম্পিয়নশিপ কোয়ালিফাই যেতে পারেন না। সো নেক্সট ইয়ার জন্য আমরা এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করতে পারি, সেজন্য আমরা ডেফিনেটলি মিনিমাম 6টা টিম নিয়ে করব। এদিকে এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে নভেম্বর উইন্ডোতে নারী দলের জন্য ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বাফুফে। এরই মধ্যে বাংলাদেশে এসে খেলতে রাজি হয়েছে উয়েফা সদস্য দেশ আজারবাইজান। বাকি আরও একটা দল খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেডারেশন। শেষ পর্যন্ত ত্রিদেশীয় সিরিজ আয়োজন করা না গেলে আজারবাইজানের সঙ্গেই 2টি প্রীতি ম্যাচ খেলবে নারী ফুটবল দল। আজারবাইজান ইজ কনফার্ম এট দ্য মোমেন্ট। এখন আমরা থার্ড দেশ হিসাবে বেশ কিছু জায়গায় কথাবার্তা বলছি, সো উইল সি হাউ ইট গোজ, এবং যদি ইনশাল্লাহ আমরা আরেকটা ভালো শক্তিমত্তার আরেকটি দেশ পাই, তাহলে ইনশাল্লাহ হয়তো আমরা ট্রাইনেশন করব। এদিকে আবারও পিছিয়ে গেছে নারী দলের ক্যাম্প। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হওয়ার কথা থাকলেও এখন সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হবে ঋতুপর্ণাদের এশিয়ান কাপ মিশনের ক্যাম্প। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রিয়াল সোসিয়েদাদ ম্যাচে ডিন হুইজেনকে সরাসরি লাল কার্ড দেয়ায় রেফারি নিয়ে ফিফার কাছে অভিযোগ করবে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুম ও গত মৌসুমে রেফারিদের বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করেছে লস ব্লাঙ্কোস। সে প্রতিবেদন ফিফার কাছে পাঠাবে তারা। সবশেষ ম্যাচে 32 মিনিটে সোসিয়েদাদ অধিনায়ক মিকেল ওইজাবার্লের সঙ্গে বল দখলের লড়াই থাকা অবস্থায় ধাক্কা লাগে রিয়াল ডিফেন্ডার হুইজেনের। তখন হুইজেনকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি হেসুস হিলমানজানো। তাৎক্ষণিকভাবে মাদ্রিদ কোচ শাবি আলোনসো প্রতিবাদ করলে তাকেও হলুদ কার্ড দেখান রেফারি। ম্যাচের পরও রিয়াল ডিফেন্ডারের সেই কার্ড নিয়ে তীব্র সমালোচনা হয়। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।